পার্থ চট্টোপাধ্যায় বাড়ি থেকে উদ্ধার একাধিক গুরুত্বপূর্ণ নথি এবং এই নথি থেকে উঠে আসছে একাধিক বিস্ফোরক তথ্য। রিপাবলিক বাংলার হাতে এই সিজার লিস্টে বিস্ফোরক তথ্য রিপাবলিকের হাতে। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার একাধিক গুরুত্বপূর্ণ নথি, যেখান থেকে বিস্ফোরক তথ্য উঠে আসছে। রিপাবলিক বাংলার হাতে এই সিজার লিস্ট, যে সিজার লিস্টে বিস্ফোরক তথ্য রিপাবলিকের হাতে রয়েছে। পার্থর বাড়ি থেকে উদ্ধার হওয়া নথির মধ্যে পাওয়া গিয়েছে অর্পিতা মুখার্জির নামে জমির দলিল। এই জমির দলিল কেন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে, তার উত্তর দিতে পারেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী। উত্তর দিতে না পারার জন্যই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের সিদ্ধান্ত নেয় ইডি। তদন্তের সময় অর্পিতার সঙ্গে ফোনে নিয়মিত যোগাযোগ ছিল পার্থর। সূত্র মারফত এই খবরই পাওয়া যাচ্ছে। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, রিপাবলিক বাংলার হাতে সিজার লিস্ট, বিস্ফোরক সিজার লিস্ট। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব। অর্ণব, এই সিজার লিস্ট থেকে কি কি তথ্য পাচ্ছ? একবারই দেখো সমাদৃতা, তোমাকে জানিয়ে রাখি যে একটা নির্দিষ্ট ফোন নাম্বার পাওয়া গেছে, যেই ফোন নাম্বারটাকে কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা বলছেন যে এই ফোন নাম্বারের মাধ্যমে পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখার্জির সাথে কিন্তু যোগাযোগ রাখতেন এবং সেখানেই কিন্তু টাকা নিয়ে বিভিন্ন রকমের যে ফোন বা যে বিভিন্ন রকমের বার্তা আদান প্রদান সেগুলো কিন্তু চলতো বলে ইতিমধ্যেই তারা তথ্য পেয়েছেন। তার পাশাপাশি আমরা যদি দেখি তাহলে এই যে সিজার লিস্ট, এই সিজার লিস্টে কিন্তু বলা হয়েছে যে পার্থ চট্টোপাধ্যায় তিনি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, তার বাড়ি থেকে কিন্তু যে এই নিয়োগ সংক্রান্ত যে বিভিন্ন নথি, সেই নথিও কিন্তু বাজেয়াপ্ত হয়েছিল এবং তার মধ্যে ছিল বিভিন্ন জায়গাকার অ্যাডমিট কার্ড, ট্যাবুলেশন সার্টিফিকেট সহ একাধিক যে গুরুত্বপূর্ণ নথি যেগুলো এই নিয়োগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলোকে। এবং তার পাশাপাশি আরও একটি বিষয় যে পিংলার একটি স্কুল, সেই স্কুলের যে সমস্ত ডকুমেন্টস, 45 কোটি টাকা দিয়ে যে নগদে তার জমি কেনা হয়েছিল নোটবন্দির সময়, সেই সমস্ত ডকুমেন্টস এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ অর্পিতা মুখার্জির নামে বেশ কয়েকটা দলিল, এবং সেই দলিলগুলোর মধ্যে কিন্তু অনেকগুলি রয়েছে যেগুলো কিন্তু ইতিমধ্যেই যদি যে ডকুমেন্টস যদি দেখা যায় তাহলে কিন্তু দেখা যাবে তার মধ্যে 4 থেকে 5টা জমির ডকুমেন্টস আমাদের কাছে এসে পৌঁছেছে। সেগুলো কিন্তু প্রতিটাই শান্তিনিকেতন এবং বীরভূমের, অর্থাৎ যেগুলো বারবার বলা হচ্ছিল যে শান্তিনিকেতন বা বীরভূমের বিপুল সম্পত্তির কথা বলা হচ্ছিল, যেখানে জমি রয়েছে, বাড়ি রয়েছে। তার পাশাপাশি আমরা যদি দেখি যে বিভিন্ন জায়গায় থাকা যে বিভিন্ন অ্যাসেটগুলোর কথা বলা হচ্ছিল, তার যে দলিল, যেই দলিলগুলোর ভিত্তিতে জেরা চলছিল, যেগুলোর জেরাতে কার্যত পার্থ চট্টোপাধ্যায় ঠিকমতো ইনফরমেশন দিচ্ছিলেন না, সেই সমস্ত বিষয়গুলোকে কিন্তু এই যে তার যে অ্যারেস্ট মেমো রয়েছে সেই মেমোতে কিন্তু লেখা রয়েছে। এবং সেই মেমো থেকে যদি দেখা যায় তাহলে কিন্তু ইডি লিখেছে পরিষ্কার যে তাকে যখন এই বিষয়গুলো জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তিনি কোনো কোঅপারেশন করেননি, তিনি কোনো রকমভাবে ইডির প্রশ্নের উত্তর দেননি, পুরো প্রসঙ্গটাকে এড়িয়ে যেতে চান, যার জেরেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় বলে ইডির যে অ্যারেস্ট মেমো সেখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে। এবং সমাজে আরও একটি বিষয় জানিয়ে রাখি এই মুহূর্তে, যেটা ইডির তরফ থেকে জানা যাচ্ছে যে 6টা কোম্পানির ডিরেক্টর ছিলেন অর্পিতা মুখোপাধ্যায়, এবং সেই যে কোম্পানির ডিরেক্টরশিপে তিনি যে কোম্পানিগুলো ছিলেন সেই কোম্পানিগুলোকেও কিন্তু ইডি আজকে সিজ করেছে। এবং গোটা যে তদন্ত প্রক্রিয়ায় এই যে কোম্পানিগুলো, এই কোম্পানিগুলোর মাধ্যমে কিভাবে টাকা লেনদেন করা হতো, কিভাবে জমি কেনা হতো, বা কি কোন কোন খাতে কোন কোন জায়গায় জমি যেত, এই টাকা যেত, সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সমাদৃতা, সিজার লিস্টে আর কি কি রয়েছে অর্ণব তোমার কাছে জানবো, তুমি সঙ্গে থাকো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা। আমি অনির্বাণের কাছে চলে যাবো। অনির্বাণ, বারবার অনেকেই প্রশ্ন করছিলেন কেন পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে, অর্পিতার বাড়ির টাকার সঙ্গে কোনো সম্পর্ক নেই তার। এই সিজার লিস্ট কি তাদের প্রত্যেকের উত্তর? একেবারেই তাই। দেখো সমন্বিতা, যে সিজার লিস্ট আমাদের হাতে এসে পৌঁছেছে, যে সিজার লিস্ট পেশ করা হয়েছে ইডির তরফে আদালতে, যে পেশ করা হয়েছে যে সিজার লিস্ট, তাতে কিন্তু এক এক করে প্রত্যেকটি কথারই উত্তর পাওয়া যাবে। অর্থাৎ যে সম্পত্তি, জমি, তার দলিল, এগুলো নিয়ে জল্পনা চলছিল, এই ডিটেল সিজার লিস্ট 1, 2, 3, 4, 5, 6, 7, 8 করে যে সিজার লিস্ট সাজিয়ে দেওয়া হয়েছে এক এক করে, সেটাতে কিন্তু স্পষ্ট জানা যাচ্ছে যে আর কোনো জল্পনা কল্পনা প্রয়োজন নেই। একেবারে নাম দিয়ে, অর্থাৎ কার কাছ থেকে কেনা হয়েছে, কোথায় কেনা হয়েছে, যার কাছ থেকে কেনা হয়েছে তার অ্যাড্রেস কোথায়, আর যে জমি বা যে সম্পত্তি কেনা হয়েছে সেগুলোর অ্যাড্রেসই বা কোথায়, মৌজা নাম্বার, দাগ নাম্বার ধরে সিজার লিস্টের সঙ্গে অ্যানেক্সের হিসেবে এই ডাইরেক্টরেট অফ রেজিস্ট্রেশন এবং স্ট্যাম্প রেভিনিউ থেকে পাওয়া এই জমির দলিলের যাবতীয় তথ্য ইডির আবেদনের সঙ্গে যুক্ত করা হয়েছে। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের
সম্পর্কে, তার সম্পত্তি সম্পর্কে, যে সম্পত্তি নিয়োগ দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা থেকে তৈরি করা হয়েছে বলে ইডির তরফ থেকে অভিযোগ জানানো হচ্ছে আদালতে, এবং যে অভিযোগের পরিপ্রেক্ষিতেই পার্থ চট্টোপাধ্যায়কে তারা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন, সেই অভিযোগের প্রমাণ হিসেবে, সেই অভিযোগের প্রাথমিক প্রমাণ হিসেবে তারা আদালতে যে তথ্য প্রমাণ পেশ করেছেন তাতে এটা স্পষ্ট, এটা কোনো নিতান্ত জল্পনা কল্পনার বিষয় নয়। একেবারে ছত্রে ছত্রে ইডির এই সিজার লিস্টে প্রমাণ রয়েছে যে পার্থ চট্টোপাধ্যায়ের নামে অথবা অর্পিতা মুখার্জির নামে এই সম্পত্তিগুলো এই জায়গায় আছে, এবং সেগুলো এই ব্যক্তির কাছ থেকে এই সময় কেনা হয়েছে। অর্থাৎ এই সম্পত্তিগুলো যে তৈরি হয়েছে এটা আর কোনো জল্পনা কল্পনার বিষয় নয়, এটা কোনো রূপকথার গল্প নয়। এবারে এই সম্পত্তিগুলো পার্থ চট্টোপাধ্যায় যে আইনানুগভাবে তার দেওয়া ভারতের আয়কর দপ্তরকে প্রত্যেক বছর দেওয়া যে ইনকাম ট্যাক্স রিটার্ন আমরা দাখিল করি, সেই ইনকাম ট্যাক্স রিটার্ন অনুযায়ী তার স্বচ্ছ পথে যে আয় বা তার যে আইনানুগ আয় তার থেকেই অর্জিত কিনা সেটার প্রমাণ তিনি দেবেন আদালতকে, বা সেটা সেই পথে অর্জিত নয়, নিয়োগ দুর্নীতির মাধ্যমেই অর্জিত, সেই প্রমাণটা ইডিকেও দিতে হবে আদালতে তাদের ভার্সনটা প্রমাণ করবার জন্য। কিন্তু এই বিপুল সম্পত্তির তালিকা সেটা কিন্তু শুরুতেই চোখ কপালে তুলে দিচ্ছে আমাদের। নিশ্চিতভাবেই পার্থ চট্টোপাধ্যায়ের তরফ থেকে এখনো পর্যন্ত আয়কর দপ্তরের কাছে যে আয়ের খতিয়ান পেশ করা হয়েছে বছর বছর, তার সঙ্গে সঙ্গতিপূর্ণ যদি এটা হতো, অন্তত আয়কর দপ্তরের সঙ্গে কথা না বলে বা সেই সম্পত্তির খতিয়ান না নিয়ে বা সেই আয়কর রিটার্নের খতিয়ান না নিয়ে ইডি এত কাঁচা কাজ প্রাথমিকভাবে করতো বলে কোনোভাবেই সেটা মনে করা যাচ্ছে না। সমাদৃতা, একদমই তাই। অনির্বাণ, সঙ্গে থাকো, আমাদের আরেকবার দর্শকদেরকে জানিয়ে রাখতে চাইবো যে নথি পাওয়া যাচ্ছে, সেই নথি থেকে বিস্ফোরক সব তথ্য উঠে আসছে, যে সিজার লিস্ট দেখতে পাচ্ছি। আমি আরো একবার অর্ণবের কাছে চলে যাব। অর্ণব, আরো একবার তোমার কাছে স্পেসিফিক্যালি জানতে চাইবো সিজার লিস্টে ঠিক কি কি দেখেছো? একবারই দেখো সমাদৃতা, তোমাকে আমি একবারে সিজার লিস্ট ধরে যদি আমি তোমাকে বলি, তাহলে যদি দেখা যায় তাহলে সিজার লিস্টের যে তথ্য ইতিমধ্যেই উঠে আসছে তাতে যদি আমরা দেখি তাহলে বেশ কয়েকটা বিষয়কে কিন্তু ইতিমধ্যেই তুলে ধরা হয়েছে। সেই বিষয়গুলোর মধ্যে কি কি রয়েছে, তাতে রয়েছে একটি নির্দিষ্ট ফোন নাম্বার, যেই ফোন নাম্বারটাকে আমরা মূলত যদি দেখি সেখানে বলা হয়েছে যে এই ফোন নাম্বারটা কিন্তু পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের মধ্যে যে কথোপকথন হয়েছিল সেখানে কিন্তু এই ফোন নাম্বারটা ব্যবহার করা হয়েছিল, এবং সেটা কিন্তু ইডির কাছে উঠে এসেছে। যে নির্দিষ্ট ফোন নাম্বার রয়েছে তার তলায় কিন্তু লেখা রয়েছে যে টাকার যে আদান প্রদান হতো বা টাকার যে বিভিন্ন রকমের লেনদেন হতো সেক্ষেত্রেও এই ফোন নাম্বার ব্যবহার করা হয়ে থাকতে পারে। অর্থাৎ ইডির আধিকারিকরা যখন এই রেড কন্ডাক্ট করেছিলেন, যখন এই ইন্টারোগেশন সেশন চলছিল, তখন কিন্তু যদি দেখা যায় তাহলে কিন্তু এই যে গোটা বিষয়টা সেটাকে কিন্তু তারা প্রথমে নজরে রাখেন, এবং নজরে রাখবার পর কিন্তু তারা সেই বিষয়টা নিয়ে তাদের যে গোটা বলা যেতে পারে যে তদন্ত প্রক্রিয়া বা যে জিজ্ঞাসাবাদ পর্ব, সেই জিজ্ঞাসাবাদ পর্ব চালান। দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে হচ্ছে পিংলার একটি জায়গা, সেই জায়গায় থাকা একটি স্কুল, একটা বিজনেস স্কুল বলা যেতে পারে যে পিংলার মতো একটা জায়গা যেটা গ্রামের মধ্যে, সেখানে একটা এত মাল্টি বলা যেতে পারে ফেসিলিটি যুক্ত যে স্কুল, সেই স্কুল কেন গড়ে তোলা হলো? এই প্রশ্ন উঠছে। অর্ণব, সঙ্গে থাকা, আমি এই প্রশ্ন ধরে একবার অনির্বাণের কাছে যাবো। অনির্বাণ, একটা ফোন নাম্বারের কথা বলছে অর্ণব, এবং সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে তদন্তের সময়ও অর্পিতার সঙ্গে ফোনে নিয়মিত যোগাযোগ ছিল পার্থর, কথোপকথন পাওয়া গেছে, এগুলোও তো তাহলে সাক্ষ্য প্রমাণ হিসেবেই কাজে লাগবে। একেবারেই সমাদৃতা, যেদিনকে অর্পিতা মুখার্জির বাড়িতে এই তল্লাশি চলছিল এবং যখন ওই টাকার পাহাড়ের ছবিটা আমাদের সামনে আসে, তখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালি অর্পিতা মুখার্জি বা পার্থ চট্টোপাধ্যায় তার বাড়িতেও সেই সময় ইডির কর্তারা ছিলেন, গোয়েন্দারা ছিলেন, তল্লাশি চলছিল, তখনও পর্যন্ত কিন্তু তাদের দুজনের কাউকেই গ্রেফতার করা হয়নি। পরবর্তী সময়ে যে আইন আদালতে যে নথি পেশ করা হয়েছে তাতে আমরা দেখেছি সেই সময় পর্যন্ত তারা কেউ গ্রেফতার হননি। কিন্তু শুরুতেই যে বিপুল পরিমাণ টাকার ছবি সামনে আসে, যেটা আনুমানিকভাবে 20 কোটি টাকা পরে তখন জানা যাচ্ছিল, পরে 21 কোটিরও বেশি টাকা, এবং তারপরে বিপুল পরিমাণে সোনা, 85 লক্ষ টাকার সোনা, বিদেশি মুদ্রা সব যখন তল্লাশিতে একের পর এক উদ্ধার হচ্ছিল, সেই সময় কিন্তু আমি তোমাকে বলেছিলাম, তোমাদেরকে নিশ্চিতভাবে তোমাদের খেয়াল থাকবে যে আসলে অর্পিতা মুখার্জি তার ফ্ল্যাটে যা এখন উদ্ধার হচ্ছে তার কোনোটাই
শেষ পর্যন্ত এই নিয়োগ দুর্নীতির তদন্তের দুর্নীতির প্রমাণ করবার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে না। নিশ্চিতভাবে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কি বিপুল পরিমাণ টাকা বা সম্পত্তির হাত বদল ঘটেছে এই দুর্নীতিকে রূপ দেওয়ার জন্য, তার একটা প্রমাণ অবশ্যই, তার একটা আমরা যাকে বলি আঁখো দেখি প্রমাণ অবশ্যই এই 21 কোটি টাকা। কিন্তু সেটাও আমি তোমাদেরকে বলেছিলাম যে সেটাও আসলে হিমশৈলের চূড়া মাত্র। আসলে হিমশৈলটা কতটা গভীর, কতটা বড়, তার সন্ধান কিন্তু লুকিয়ে রয়েছে অর্পিতা মুখার্জির বাড়ি থেকে উদ্ধার 20টা মোবাইল ফোনের মধ্যে, মোবাইল ফোনের সেটের মধ্যে। সেদিনকে আমি বলেছিলাম তার প্রত্যেকটা ফোনই ছিল অ্যাক্টিভ স্টেটে, অর্থাৎ এই 20টা মোবাইল ফোনে অন্তত একটি করে সিম, অর্থাৎ 20টি সিম, অথবা যদি সেগুলো ডাবল সিমের মোবাইল হয়ে থাকে প্রত্যেকটি মোবাইল, তাহলে 20 গুণে 40টি, যদি তাতে দুখানা করে সিম ভরা হয়ে থাকে। এবং এই সিমগুলো থেকে যে কথোপকথন হয়েছে, যে যোগাযোগ করা হয়েছে, তার সবটাই যে আসলে আইনির কোনো কারণের জন্য নয় সেটা স্পষ্ট। তার কারণ পৃথিবীতে কোনো মানুষের পক্ষেই, তিনি যত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টই হন না কেন, আমি জানি না এদেশের যারা হাজারপতি করোড়পতি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের ক্ষেত্রেও হাজার কোটিশো যাদের সম্পত্তির খতিয়ান, যারা ফোর্বস লিস্টে দেশের 1 থেকে বা পৃথিবীর 1 থেকে 10-এর তালিকার মধ্যে থাকেন, সেই আদানি আম্বানিরাও 20টা মোবাইল ফোন ব্যবহার করেন কিনা। নিশ্চিতভাবে কোনো ব্যক্তি মানুষের পক্ষে 20টা মোবাইল ফোন ব্যবহার করা সম্ভব নয়, যদি না সেই মোবাইল ফোনগুলো কোনো নির্দিষ্ট একটি চক্রের, এবং এক্ষেত্রে অবশ্যই কোনো দুষ্ট চক্র বা দুর্নীতির চক্রের প্রয়োজনে ব্যবহার করা হয়ে থাকে। এবং সেই মোবাইল ফোনের কল লিস্টগুলো থেকেই কিন্তু একের পর এক সূত্রগুলো মিলছে যে একটি নির্দিষ্ট নাম্বারের কথা আমরা জানতে পেরেছি। সমাদৃতা, আমি তোমাকে আজকে বলে রাখছি, এটাও ভবিষ্যতে আমরা মিলিয়ে নিতে পারবো এবং মিলিয়ে নিয়েও সমাদৃতা, এই একটি নির্দিষ্ট নাম্বার নয়, আরও বিভিন্ন নাম্বার থেকে এই নিয়োগ দুর্নীতির চক্র চালানো হয়েছে, বা এই দুর্নীতির চক্র যেভাবে চলেছে, তার আর্থিক লেনদেন, আদান প্রদান, সম্পত্তির আদান প্রদান, বিপুল পরিমাণে যে অ্যাডমিট কার্ড এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য ডকুমেন্টস উদ্ধার হয়েছে, তার সমস্ত কিছুর অনেক কিছুরই সন্ধান কিন্তু এই 20টি মোবাইল ফোনে ব্যবহৃত সিমগুলো থেকে পাওয়া যাবে। তার একটা সিমের সামান্য কিছু কথোপকথনের হদিশ এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি ইডির পেশ করা খতিয়ান থেকে আদালতে, যতটুকু তাদের এই মুহূর্তে পেশ করা প্রয়োজন বলে মনে করেছেন গোয়েন্দারা। সমাদৃতা, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে পরবর্তী ক্ষেত্রে আর কি কি তথ্য উঠে আসবে। অনেক ধন্যবাদ অর্ণব, ধন্যবাদ অনির্বাণ।